পাহাড় ধসে বান্দরবানের 6 ও চট্টগ্রামের চন্দনাইশে 4 জনের মৃত্যু। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে অনেক যাত্রী নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া বাতি ও মার্কা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে নৌযাত্রা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ-কে। ঈদে ঘরমুখ মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো রেলের আগাম টিকিট দেয়া হচ্ছে আজ। রাত থেকে কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা। ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। বান্দরবানে পাহাড় ধসে শিশু সহ 6 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। এদিকে চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। গত রাত থেকে সকাল পর্যন্ত বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গত 2 দিনের ভারী বর্ষণে সদর উপজেলার বালাঘাটা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া লেমুঝিড়িপাড়া আগাপাড়া এলাকায় পাহাড় ধসে আরও 5 জনের মৃত্যু হয়। আহত হন অন্তত আরও 10 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত 2 দিনের বান্দরবানে আলীকদম, লামা ও রুমা সহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে টেলিফোনে আমাদের বান্দরবান প্রতিনিধি এস বাসু দাসের সঙ্গে টেলিফোনে কথা বলছি। বাসু, ঘটনার বিস্তারিত আমাদের জানান। বাসুদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে বান্দরবানের অন্তত 3টি এলাকায় শিশু সহ 6 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। আমরা সর্বশেষ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত সংবাদে জানতে পেরেছি, বান্দরবানের 7টি উপজেলায় কোনো না কোনো জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অন্যদিকে টানা বর্ষণের কারণে বান্দরবানের রুমা, আলীকদম, নাকসংছড়ি, লামা উপজেলায় বন্যার কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে প্রশাসন স্থানীয়দের সরে যাওয়ার জন্য, পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য জেলা জুড়ে মাইকিং করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ প্রাপ্ত খবর। বান্দরবানে পাহাড় ধসে হতাহতের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এস বাসু দাস। চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে স্থায়ী পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, বর্ষাকাল এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়। আর ফায়ার সার্ভিস বলছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিন দিন অবৈধ বসতি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বর্ষাকাল আসলেই পাহাড় ধস আতঙ্কে থাকে নগরবাসী। পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিহ্নিত 30টি পাহাড়ে 5,000 পরিবারের 50,000-এর বেশি মানুষ বাস করে। তুলনামূলকভাবে ঘর ভাড়া কম ও অন্য কোথাও জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে নিম্নআয়ের মানুষ। প্রতি বছর বর্ষা আসলেই তাদের পুনর্বাসনের কথা ওঠে, কিন্তু তার আলোর মুখ দেখেনি। বর্ষা আইলে ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, কাজকেন্দ্রে যাও, কিন্তু সরকার এটা কোনো প্রতিবেদন নিতেছে না। এটা কই যাইব? অন্য এলাকায় ধরেন বাসা ভাড়া বেশি, পানির বিল, গ্যাস বিল, সব দিক দিয়ে বিভিন্ন রকমের সবকিছু সমাধান করতে পারে না দেখি মানুষ, গরিব মানুষ এখানে বসবাস করে থাকতেছে। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিক, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি?
দরকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা আসলেই পাহাড়ে বসবাসকারী লোকজনকে উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা গেলেও তা অনেকটা লোক দেখানো বলে অভিযোগ এই নগর পরিকল্পনাবিদের। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে, প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা দুটি মিটিং করেন, চানাত্তা খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। গত এক দশকে পাহাড় ধসে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। শুধু 2007 সালে পাহাড় ধসে 129 জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই দিন দিন অবৈধ বসতি বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অবৈধভাবে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যারা তাদেরকে লালন পালন করতেছে, বসবাসের সুযোগ করে দিচ্ছে, তাদেরকে যদি ধরাছোঁয়ার বাইরে রাখা হয় তাহলে এই প্রাণহানি ঘটনা ঘটবে। কিন্তু মোবাইল কোর্ট আমরা যখন দেব তখন হয়তো সরে যাবে, কিন্তু পরবর্তীতে আবার এসে তারা সেখানে অবস্থান করবে। এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান ও রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি 8 ঘন্টা পর সন্ধান পাওয়া গেছে, তবে এখনো নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত আছে। সকাল 8টার দিকে মাঝ বুড়িগঙ্গায় নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত 11:30টার দিকে ওয়াইজ ঘাট থেকে 100 যাত্রী নিয়ে ইস্পাহানি ঘাটে যাচ্ছিল ট্রলারটি। নদীর মাঝে একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ঘাটে থাকা নৌকার মাঝি ও স্থানীয়রা ছুটে গিয়ে প্রায় 40 জন নারী পুরুষকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। ভোর 4টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমাদের ডুবুরি কর্তৃক এই নৌযানটা যে নিমজ্জিত নৌযান, সেই ট্রলারটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। নৌ পুলিশ, কোস্টগার্ড সহ আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করি। এই মুহূর্তে সদরঘাটের ইস্পাহানি ঘাটে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। দর্শক, আপনারা ঠিক যেমনটি জানেন যে গতকাল রাতে বুড়িগঙ্গার মাঝখানে যে একটি ট্রলার ডুবে গেছিল, সেই ট্রলারটি কিন্তু এখন উদ্ধারের কাজ চলছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সকাল 7:50 যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেই ট্রলারটির সন্ধান তারা পায়। তো তারপর থেকে আসলে তারা কাজ করে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ট্রলারটির একটি অংশ কিন্তু ডুবে উঠেছে এখানে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে গতকাল রাত থেকে আসলে তারা কাজ করছে এবং তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে এবং ডুবুরির সদস্যরা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি বিআইডব্লিউটিএ এবং নেভির সদস্যরা এখানে কাজ করতেছে। বিআইডব্লিউটিএ এর যে উদ্ধারকারী জাহাজ আছে অগ্রদূত, সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং কাজ করছে এবং এছাড়াও কিন্তু এখানকার যে স্থানীয় লোকজন আছে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আসলে যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেটি উদ্ধারের কাজ চলছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। এছাড়া কিন্তু আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই উদ্ধারকারী জাহাজ যে তৎপরটি চালাচ্ছে, উদ্ধার তৎপরতা, তার সাথে সাথে কিন্তু যারা এখন পর্যন্ত বলা হচ্ছে যে বিভিন্নভাবে যে অনেকে নিখোঁজ রয়েছেন, সেই নিখোঁজের কাজটি কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে তাদের তথ্য মতে একজন মহিলা নিখোঁজ রয়েছেন, তারা আসলে কালকে রাত থেকেই তাদেরকে খুঁজছেন। আর এছাড়া তারা যেটি বলছেন যে এই ট্রলারে যারা ছিল তারা হয়তো বা বিভিন্নভাবে সাথে আসলে বিভিন্ন দিক দিয়ে উঠে গিয়েছেন। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে যে তারা বলেছেন যে এই ট্রলারটি ডুবে গিয়েছিল সেই ট্রলারটিতে কিছু ছাতা তারা পেয়েছেন। তারা আশঙ্কা করছেন যে এই ছাতা যারা ছিল বা ছাতা যারা যাত্রী ছিল তারা হয়তো বা বিভিন্নভাবে উঠে গিয়েছিলেন। তো এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা কিন্তু মিলিতভাবে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে ঈদকে কেন্দ্র করে আসলে অধিক চাপের কারণে বিভিন্ন সময় যে দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনা প্রতিরোধে কিন্তু ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের তৎপরতা নিয়েছেন এবং বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিয়েছেন। তো এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই যে গতকাল রাতে উদ্ধার তৎপরতার সাথে একজন ছিলেন, তার সাথে তিনি আমাদেরকে একটু বলবেন আসলে যে কি অবস্থা হয়েছিল, কি আসলে ঘটনাটি কি ঘটেছিল একটু বলবেন আপনি আমাকে। রাত্রের ওই টাইমে বাজে আপনার 11:15, আমরা 4 দোকানে বসেছিলাম। এর ভিতরে টিবল ঘাট
ঠিক আছে, হঠাৎ মানে বৃষ্টি ছিল, নৌকা বন্ধ, তো এই কারণে ট্রলার দিয়ে যাত্রী পার করে। তা বলঘাট কি করছে যে আপনার ওই ট্রলারের সাথে লাগাই দিছে। তা ট্রলারে প্রায় যাত্রী ছিল আপনার 50 থেকে 60 জন। এর ভিতরে আমরা 20 থেকে 25 জনকে মানে নৌকা দিয়ে আমরা এলাকার মানুষ যেমনে পারছি নিছি। আর কয়েকজন আপনার বালঘাটের ভিতরে উঠটা গেছে গা, আর কয়েকজন মানে ওই ট্রলারের সাথে মানে তলে গেছে গা। এরপর আমরা খুঁজছি, আর এরা তো আছে আপনার রাত্রে 3:50-এ। তারপরে এগুলো আসছিলাম, এই খুঁজার ভিতরে মানে কিছু আর পাওয়া যায় না, পাওয়া গেল শুধু ট্রলারটাই, এই আর কি। তো দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন যে এখানকার রাতের বেলা যখন উদ্ধার করা হয় তখন উদ্ধারে যে ছিল এমন একজন আমাদের সাথে কথা বলছেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই ট্রলারটিতে প্রায় 50 থেকে 60 জনের মতো লোকজন ছিল এবং তারা ইতিমধ্যে কিন্তু অল্প কিছু সংখ্যক লোকজনকে আসলে উদ্ধার করতে পেরেছেন। তো এই মুহূর্তে আসলে এখানে থেকে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে এখানে উদ্ধার তৎপরতা চলছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো ধরনের লাশ বা যারা যাত্রী ডুবে গিয়েছিল এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত সম্ভাবনা থাকবে যে নিখোঁজ রয়েছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে ফায়ার সার্ভিস। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। সদরঘাটের ইস্পাহানি ঘাটে ট্রলার ডুবির ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। চলে যাচ্ছি পরের খবরে। বর্ষা মৌসুমে দেশের নদীপথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 6,500 কিলোমিটার। অবিশ্বাস্য হলেও সত্য, এর 4 ভাগের 1 ভাগেও এখনো পর্যন্ত নির্দেশক বয়া, বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডব্লিউটিএ। তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ চালকরা। এই অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের সংখ্যা এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। যদিও নদী বিশেষজ্ঞরা বলছেন পথ নির্দেশক না থাকায় নদীপথে 80% দুর্ঘটনার জন্য দায়ী। নুরুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের বিশেষ রিপোর্ট। কুল কিনারাবিহীন নদীপথ, এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌযান। যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া, বাতি, বিকন ও মার্কা থাকার কথা ছিল। লঞ্চ চালকদের দাবি, 2-1 জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে। আসন্ন ঈদে যাত্রী বোঝাই নৌযানে এই ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা করছেন তারা। হঠাৎ করে ডুবাচরের উপরে উঠেছে যাইতে পারে, এখন ঈদের সময় যাত্রী থাকবে মানে পরিপূর্ণভাবে আন্দাজের উপরেই চলে। আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে চলতে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি, সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয়। বাতিটা থাকলে রাত্রিকালীন জাহাজ আমরা চালাই, যখন ওই বাতির ফ্ল্যাশে দেখলে আমরা বুঝতে পারি চরটা আমার কাছে বা চরটা আমার দূরে, আর না থাকলে তো কিছুই বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায়। লঞ্চ মালিকরা বলছেন, বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডব্লিউটিএ। বিকন বাতি বা বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিনের, প্রায় 10 বছর যাবত এই সমস্যা চলছে। জেলেরা উঠাই নিয়ে যে আমি বিশ্বাস করি না, হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে। বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার, যেসব জায়গাতে এই বয়া বাতি, নিকন বাতি নেই, কয়েকদিন জন্য আবার ওইটা করা হয়, পরবর্তীতে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই 25টি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে। আর বিশ্লেষকরা বলছেন, তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে। 80 ভাগ নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলাচল করার জন্য। এই ঈদের সময় এই ঝড় মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে, তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100 ভাগ ঝুঁকিতে থাকবে। ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন, একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 25টার মতো বয়া পেয়েছি। সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া, এখন যেখানে লাগানো সম্ভব হবে আমরা লাগিয়ে দিব। আর একান্ত লাগানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাঁশ মার্কা বা পোল মার্কা থাকবে। আমাদের এন্টায়ার 950 কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে যে কোনো ঈদে দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে, যার ব্যতিক্রম হবে না এবারও। তাই ঝড় মৌসুমের কথা বিবেচনা করে ঈদের আগেই দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক বয়া ও বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, চাঁদপুর। সময় সংবাদে আরো থাকছে, নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইন নিবন্ধনের সাড়া নেই। এ মাসে তালিকাভুক্তির হুঁশিয়ারি এনবিআর-এর, এফবিসিসিআই বলছে উদ্যোগ যথেষ্ট নয়।
ঈদে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো চলছে রেলের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন যাত্রীরা। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। সোনার হরিণ একটি টিকিটের জন্য বৃষ্টি উপেক্ষা করে গতকাল সন্ধ্যার পর থেকে অনেকে ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেহরির পর থেকে বাড়তে থাকে লোক সমাগম। পুরুষ যাত্রীদের পাশাপাশি অনেক নারী যাত্রীকেও টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে এবছর শীতাতপ নিয়ন্ত্রিত বগির টিকিট অপেক্ষাকৃত কম দেওয়ার হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। গতকাল শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি, দেয়া হবে 16 জুন পর্যন্ত। এদিকে 19 জুন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। আশা রাখছিলাম যে এসি টিকিটটা একটু পাবো, এই জন্য আরো কষ্ট করে তাড়াতাড়ি এসেছিলাম, তো আশা অনুযায়ী কাজ হয় নাই। যাই হোক, এসি নর্মাল টিকিট পাওয়া গেছে, 7 চেয়ার করতে, কিন্তু এসি টিকিটটা পাই নাই। না, কোনো সমস্যা নেই, এরা সিরিয়াল মেনটেন করতেছে প্রপারলি। সেই সাথে আপনার এই পুলিশ আছে, ওরাও সুন্দর মেনটেন করতেছে। অনেক খুশি হয়েছি, টিকিটটা পেয়েছি, ট্রেনের টিকিট। বাসের জার্নি অনেক কষ্টকর, আমি ট্রেনের জার্নিটা আরামদায়কভাবে যেতে পারবো। রেলের আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, দ্বিতীয় দিনের মতো চলছে এই ঈদুল ফিতরকে সামনে রেখে রেলের আগাম টিকিট বিক্রির কাজ, এবং আমরা কিন্তু দেখছি সকাল থেকেই 8টা থেকেই যখন এই যে টিকিট দেওয়া হচ্ছে তখন থেকেই কিন্তু দেখছি যারা আসলে টিকিট প্রত্যাশিত রয়েছেন তারা যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে টিকিট পাচ্ছেন, সেই কাঙ্ক্ষিত টিকিট হাতে পাওয়ার পরে কিন্তু তাদের সেই বাঁধ ভাঙা উল্লাস বা তারা কিন্তু বলতে গেলে সেই এখনই সেই ঈদের আমেজে তারা ফিরে যাচ্ছেন। এভাবেই কিন্তু তারা তাদের যে আমরা যখন জিজ্ঞেস করছি টিকিট পাওয়ার পরে তারা কিন্তু তাদের এভাবেই তাদের সেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিন্তু আরেকটি বিষয় যদি দেখি যে যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ যারা টিকিট নিয়ে গেছেন তারা কিন্তু আসলে গতকালকে ইফতারের আগে বা পর থেকে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আসলে এরই মধ্যে টিকিট পেয়ে গেছেন। কিন্তু যারা একটু পরে এসেছেন, বিশেষ করে সকালে বা ভোর রাতের পরে যারা এসেছেন তারা কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, এবং সকাল 8টা থেকে শুরু হয়ে 10টা 2 ঘন্টা 2.25 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখনো কিন্তু আমরা দেখছি যে প্রচুর সংখ্যক টিকিট প্রত্যাশী কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছে। এবং বিশেষ করে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, এবারে কিন্তু দেখলাম যে একদম এই যে টিকিট কাউন্টারের যে এই লাইন ছড়িয়ে গিয়ে কিন্তু বাইরের রাস্তায় পর্যন্ত এবারে যে টিকিট প্রত্যাশীদের ভিড়, এবং বিশেষ করে আজকের টিকিট। কারণ আফজাল, একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু দেওয়া হচ্ছে 22 তারিখের টিকিট, এবং এই 22 তারিখে কিন্তু আসলে বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবার থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে, যে কারণে আগে থেকেই ধারণা করা হচ্ছিল আজকে এবং একটু ভিড় বা টিকিট প্রত্যাশীদের লাইন দীর্ঘ হবে। পাশাপাশি আগামীকালকেও কিন্তু এই লাইন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় যে আজকে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এসি টিকিটের যে জন্য যে যাত্রীদের একটু প্রত্যাশা ছিল সেই জিনিসটি কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত মতো যে সবাই কিন্তু আমরা দেখেছি 4জন 5জন, যেহেতু এসি টিকিটের সংখ্যা কম, তাছাড়া অনলাইন এবং কোটা থাকার কারণে কিন্তু এসি টিকিটটা যাত্রীরা কিন্তু খুব একটা তাদের ইচ্ছে মতো পাচ্ছে না, বা এখন যারা দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এই 2 ঘন্টা পরে যারা টিকিট পাচ্ছেন তারা কিন্তু আসলে তাদের পছন্দ মতো টিকিট পাচ্ছেন না, যে কারণে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন পছন্দের টিকিট না পেয়ে। তারপরও টিকিট পাওয়ার পরে কিন্তু তারা আসলে এই সব কিছু ভুলে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে আগামীকালকে যে টিকিট হবে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে রেলমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি কিন্তু এসে টিকিট প্রত্যাশীরা যারা দাঁড়িয়ে আছে অপেক্ষমান তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের বিভিন্ন সমস্যা শুনেছেন, এবং পরে আমাদের সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত করেছেন যে এই সমস্যাগুলো যাত্রীদের পক্ষ থেকে যেগুলো এসেছেন তিনি আসলে এগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে গত কয়েক বছর ধরেই যে 9টার সময় টিকিট দেওয়া হতো সেটা যখন এবারে 8টায় করে নেওয়া হয়েছে, এবং সামনে পরবর্তী থেকে এটা আরো 2-1 ঘন্টা এগিয়ে আনা যায় কিনা এই বিষয়গুলো বলেছেন তিনি। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই বিষয়গুলো নতুন করে ভাববেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে কমলাপুর থেকে সবশেষ। আফজাল, কমলাপুর স্টেশন থেকে রেলের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে রাজধানীর বাস কাউন্টারগুলো ছিল ক্রেতাশূন্য। সকাল থেকে গাবতলী, কল্যাণপুর সহ রাজধানীর বেশিরভাগ বাস কাউন্টারে ছিল ফাঁকা। গতকাল আগাম টিকিট বিক্রির প্রথম দিনে প্রত্যাশিত দিনের টিকিট পেয়ে যাওয়ায়
আজ চাপ কম বলে জানালেন বাস কাউন্টারম্যানরা। এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় এবং টিকিট পর্যাপ্ত থাকায় চাপ কম বলে জানালেন তারা। আগামী 25 জুন পর্যন্ত দেওয়া হবে বাসের আগাম টিকিট। লম্বা ছুটি যার জন্য এই এখন যাত্রীটা কম, এখন ওই জন্য ভিড় কম, কোনো যাত্রী বলতে নাই দেখেন না। অ্যাডভান্সে কালকে দিছে বড় বড় কোম্পানি 2-4টা হয়েছে, আজকে আবার যাত্রী নিয়ে এখন থেকে 15-20 রমজান পর্যন্ত যাত্রীর সংখ্যা কমই থাকে, 20 রোজার পরে অ্যাভেলেবল টিকিট, যখন আর ঈদের দিন আসলেও টিকিট পাবে। বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 4 লাখ টন চাল পাইপলাইনে রয়েছে। প্রয়োজনে আরও আমদানি করা হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সচিবালয়ে গতকাল সাংবাদিকদের কথা জানান। খাদ্যমন্ত্রী আরও বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে। চলতি বড় মৌসুমে 1,91,00,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও অতিবৃষ্টি ও বন্যায় হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদনের সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উৎপাদন ঘাটতি মেটাতে আপাতত 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4 লাখ টনই পাইপলাইনে রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। এইবার যে আমাদের ফসল নষ্ট হয়েছে, সংকট না, ঘাটতিটা পূরণ করার জন্য যত প্রয়োজন পড়বে ততই আমরা চাল আমদানি করব। আমরা অলরেডি ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চালের আনার চুক্তি অলরেডি দস্তখত ফাইনাল হয়ে গেছে। থাইল্যান্ডের থেকে, ভারতের থেকে আমরা চাল আমদানি করছি। 4 লক্ষ টন তো অলরেডি আমরা বলতে পারি পাইপলাইনে আছে। এখনই আমাদের টার্গেট 10 লক্ষ টন চাল আমদানি আমরা করব পর্যায়ক্রমে। উৎপাদন ঘাটতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মিল মালিকের কারসাজিতে চালের দাম বেড়েছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, এবছর চাল সংগ্রহ অভিযানে যেসব মিলার চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইবার হাওর অঞ্চলের ফসলটা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ব্লাস্ট এবং অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, এক শ্রেণীর মিলার আর কিছু মিডিয়া বা পত্রিকা, দেশের প্রতি যাদের ভালোবাসা নাই আমি মনে করব, তারা একটু অতিরঞ্জিত তিলকে তাল করে প্রচার করে বা একটা অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। সংগ্রহ অভিযানে যারা আমাদেরকে চাল দেয় নাই সেই সমস্ত মিল মালিকদের আমরা 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করছি। এদিকে খাদ্যশস্য মজুদের কারণে সুনির্দিষ্ট খাতগুলোতে খাদ্য বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান মন্ত্রী। আমাদের নির্দিষ্ট কিছু খাত আছে, সেই খাতে আমার বছরে 14-15 লক্ষ টন মেট্রিক টন আমার চাল লাগে। আমি কি পুলিশকে খাদ্য দিতে সরবরাহ করতে পারছি না? আমি কি বিডিআরকে খাদ্য সরবরাহ করতে পারছি না? হাওর অঞ্চলে বিজেপ, ওএমএস সেই সমস্ত আমরা বিলি করছি না। জেনারেল মার্কেটের সাথে কোনো সম্পর্ক, জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ এটার সাথে না। তো জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ তো আমার করার কিছু নাই। বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 5 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রতি 15 দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এবং বৃষ্টির পানিতে চট্টগ্রামের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। হ্যাঁ আফজল, গতকাল থেকে কিন্তু গতকাল গভীর রাত থেকে কিন্তু চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামের বিশেষ করে যেগুলো নিম্নাঞ্চল রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। কোনো কোনো জায়গায় আমরা কোমর সমান পানি দেখেছি, আবার কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় হাঁটু সমান এবং অনেক জায়গায় কিন্তু আমরা গলা সমান পানিও আমরা দেখেছি। বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ যে অ্যাক্সেস রোড, সেই অ্যাক্সেস রোডে আমি আছি। এখানে কিন্তু যেই পানি আসলে বেড়ে গেছে, এতে করে দুর্ভোগে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি স্কুলগামী শিক্ষার্থীরা, কলেজগামী শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, অফিসগামী মানুষ, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা বেশ কিছু নৌকাও চলাচল দেখেছি। আসলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আর এইখানে যে বিশেষ করে চট্টগ্রাম অন্যান্য এলাকায় কিন্তু জলাবদ্ধতা নাই, কিন্তু এই আগ্রাবাদ এলাকায় যে জলাবদ্ধতা, এটার মূল কারণ হচ্ছে যে মহেশখাল রয়েছে, সে মহেশখালে একটি অস্থায়ী একটি বাঁধ নির্মাণ করা হয়েছে গত 2 বছর আগে। সেই বাঁধের কারণে মূলত এখানে পানি জমা হয়ে যায়, পানি জলাবদ্ধতা এখানে সৃষ্টি হয়। যদিও এলাকাবাসী বারবার বলে আসছেন যে এই বাঁধটি অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনকে বলে আসছেন, বন্দর কর্তৃপক্ষকে বলে আসছিলেন, কিন্তু তারা এই ব্যাপারে কয়েকবার মিটিং করেছে। একটি সিদ্ধান্ত হয়েছে এই বাঁধটি অপসারণ করা হবে, কিন্তু এখনো কিন্তু সেরকম বাঁধটি অপসারণ করা হয়নি। তবে আমরা আজকে তথ্য পেয়েছি, হয়তো বিকেলের দিকে সিটি কর্পোরেশনের লোকজনের সাথে আমরা কথা বলেছেন, তারা বলছে বিকেলের দিকে হয়তো বাঁধটি ভেঙে ফেলা হতে পারে সেই বিষয়টি। এবং আজকে
আজকে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা বলছে যে আসলে গত সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এখানে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে নাজুক অবস্থা এবং বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের কোনো দুর্ভোগ আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে একমাত্র নৌকায় তাদের একমাত্র বাহন, এবং অফিসগামী সাধারণ মানুষ যেতে পারছেন না। এবং তারা একটি দাবি, তাদের এই আগ্রাবাদ অ্যাক্সেস ব্যাপারীপাড়া হালি শহর এই এলাকা মানুষের একটাই দাবি, সেটি হচ্ছে তারা বলছেন যে আসলে এই অস্থায়ী এই মরণ বাঁধটিকে, যেটি গলার ফাঁস হয়ে আছে, এই মরণ বাঁধটি অপসারণ করার দাবি তারা জানিয়ে আসছেন অনেক দিন থেকে, এবং সেটি ভেঙে ফেলার কথা বলছেন। তো এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য আমার কাছে। চট্টগ্রামে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভোলার তজুমউদ্দিনের 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সদর ও মনপুরার 6টি গ্রাম তলিয়ে গেছে। এতে দুদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন প্রায় 10,000 মানুষ। রোজার মধ্যে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ভাঙা বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি নতুন করে আর কোনো এলাকা প্লাবিত না হয় সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নাসির উদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমী নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর থেকে ঝোড়ো বৃষ্টির সাথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ফুট বেড়ে যায়। মেঘনার অতিরিক্ত জোয়ারে সন্ধ্যায় তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় 25 মিটার বাঁধ ভেঙে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের 5টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়। একই সময়ে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 3টি ও মনপুরা উপজেলার 3টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে নিচু এলাকার খামার ও পুকুরের মাছ। বাড়ি ঘর, পুকুরের মাছ, তারপরে মানুষের বসবাস, লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। বাদ ভাঙ্গা আমার ঘরটার ভাঙ্গা সব নিয়ে গেছে, এখন আমি অন্য জায়গায় আছি। ইফতারি মানুষে খাইতে পারতেছে না ঠিক মতন, এবং সেরও খাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে আমাদের। আমরা বারবার বলছি যে আমরা জায়গার টাকা চাই না, আমরা তোর বেইরা করে দেন, গ্রিন করে দেন। ভেঙে যাওয়া বাঁধের পেছনে আরো একটি বাঁধ নির্মাণের কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 2-3 দিনের মধ্যে জোয়ারের পানি ওঠা বন্ধ হলে বাঁধের কাজ শেষ করা হবে। আমাদের আরেকটা নতুন বেড়িবাঁধ হচ্ছে প্রজেক্টের আন্ডারে, এখানে 1750 মিটার কাজ হচ্ছে। তো এই 1750 মিটারের মধ্যে 190 মিটার বাঁধ আমাদের ক্লোজ করা সম্ভব হয়নি। তো এই জোয়ারের পানিটা নেমে গেলে আমরা 2-3 দিনের মধ্যে এই 190 মিটার বাঁধ আমরা কমপ্লিট করতে পারবো। সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন। এ সময় তিনি নতুন করে আর কোনো এলাকা যেন প্লাবিত হতে না পারে সে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। যত বর্ষা, ঝড়, বৃষ্টি, বন্যা আইলা আসুক, আমরা এর মধ্যে আমাদের ঠিকাদারকে কাজ অব্যাহত রাখতে বলেছি। আমাদের এসও সাহেব এখানে আছে, সে মনিটরিং করছে, এক্সেন সাহেবও আসছে। তো আশা করব যে আমাদের আর কোনো জায়গা দিয়ে পানি ঢুকবে না। মৌসুমী নিম্নচাপের প্রভাবে ভোলায় 3 নম্বর সতর্ক সংকেত থাকায় 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি জোয়ারের পানি আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে শুরু হচ্ছে দেশের 4র্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যক্রম। অনুমোদন চূড়ান্ত। চিকিৎসা সেবার মানের পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসকের সংখ্যা বাড়ার আশাবাদ। ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা, তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। চলছে নানা রং ও নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। তাঁতিদের অভিযোগ, কাজের ন্যায্য মজুরি না পাওয়ায় অভাব অনটনের দিন কাটছে তাদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত জামদানি পল্লীতে বসে জামদানি শাড়ির হাট। এ সময় পাইকারি বিক্রেতাদের পাশাপাশি ভিড় করেন ক্রেতারাও। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে জামদানির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভালো মানের শাড়ি পাওয়া যায়, মার্কেট থেকে কিনতে গেলে হয়তো যে দামে কিনছি আরো 1-1.5 হাজার টাকা বেশি লাগবে। ইন্ডিয়ান শাড়ি আর জামদানিরা মান নষ্ট হয়েছে, আমাদের তাঁতিদের কোনো মূল্য নাই। আগে গেলে 4,000 করে বেচি, আর আজকে কয় 3,000, 3200, 3300 এরকম। তাঁতির যে মজুরি আছে এই মজুরিটা দিয়ে এখন বর্তমানে মহাজনের পুষতেছে না এবং তাঁতিদেরও পুষতেছে না। সরকার এগুলি বারে বারে কত কথা কইছি, আমাকে কোনো কাজ না, তাঁতিকে কোনো কাজ না। তাঁতিরা মনে করেন শেষ নিঃস্ব।
তাঁতিদের অভিযোগ, ন্যায্য মজুরি যেমন পাচ্ছেন না তারা, তেমনি হাটেও কম দামে তৈরি জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত এই কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা। কাজ বাড়ছে কিন্তু আমরা আগে যে রেটটা পাইতেছি এই রেটটাই পাইতেছি। ঈদ উপলক্ষে যে শাড়ি প্রতি 1000 টাকা বেশি এরকম পাইতেছি না আর কি। অল্প টাকা বেতন পাইয়া প্রোডাকশন চাকরি করে আমরা পুষে না। সমস্ত তাতে আনন্দিত হইতে পারে, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এটার ভিতরে যেন কিছু ভর্তুকি দেওয়া সরকার, মানে জামদানি শাড়িটা যেন টিকায় রাখে। ঈদকে কেন্দ্র করে প্রায় 5000 তাঁতি নানা রঙের বুননে জামদানি পল্লীতে শাড়ি তৈরির কাজ করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বহু প্রতীক্ষার পর সিলেটে দেশের 4র্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাশের পর শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসকের সংখ্যা বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেটবাসীর চাহিদার কথা বিবেচনায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 21 জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের বিশাল জনসভায় ঘোষণা দিয়েছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দীর্ঘদিন পর দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের জন্য গত বছর চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করে কার্যক্রম শুরু করা হয়। আর 31 মে দেশের 4র্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন শীঘ্রই এটি পার্লামেন্টে পাশ হবে, পাশ হওয়ার পরেই তার কার্যক্রম শুরু হয়ে যায়। মেডিকেল শিক্ষার উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীরা মনে করেন এই পদক্ষেপের ফলে জটিল রোগীদের আর ঢাকায় পাঠাতে হবে না। এত অঞ্চলে মানুষের কিছু জটিল রোগ সম্পন্ন হয়, ওইসব রোগী নিয়ে আমরা অনেক রিসার্চ করতে পারবো, আমরা অনেক সুন্দর সুন্দর মেডিকেল বোর্ড গঠন করতে পারবো। দেশের চাহিদা মেটাতে উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক গড়ে তুলতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করেন এই চিকিৎসক। আমরা নতুন নতুন আরো কোর্স চালু করতে পারবো এবং আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও আমাদের শিক্ষক তৈরি করতে পারবো। মেডিকেল শিক্ষার উচ্চতর ডিগ্রি, ডিপ্লোমা, এমফিল, এমডি ও এমএস এর 26টি কোর্সে ওসমানী মেডিকেল কলেজের 2 শতাধিক শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধন করে নতুন ব্যবসার শনাক্তকরণ নম্বর বিআইএন গ্রহণে সাড়া মিলছে না। মাত্র 31,000 প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন করেছে। এনবিআর কর্মকর্তারা বলছেন, ব্যবসা সচল রাখতে হলে এ মাসেই তালিকাভুক্ত হতে হবে। যদিও দোকান মালিকরা বলছেন, নিবন্ধনের ব্যাপারে এনবিআর থেকে কোনো চিঠি পাননি তারা। আর এফবিসিসিআই বলছে, এজন্য মাঠ পর্যায়ে এনবিআর এর উদ্যোগ যথেষ্ট নয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 1 জুলাই কার্যকর হতে যাচ্ছে আলোচিত মূসক আইন। নতুন ব্যবস্থায় ব্যবসা করতে হলে ভ্যাট ও টার্নওভার করযোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে 9 ডিজিটের নতুন ব্যবসা শনাক্তকরণ নাম্বার নিতে হবে। অন্যথায় কোনো আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা টেন্ডারে অংশ নিতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এনবিআর এর হিসেবে বর্তমানে 8,42,000 প্রতিষ্ঠানের সনাতনী নিয়মে নিবন্ধন আছে। অথচ মূসক আইন বাস্তবায়নের সময় ঘনিয়ে এলো এ পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র 31,000 প্রতিষ্ঠান। এরপরও আশাবাদী ভ্যাট অনলাইনের কর্মকর্তারা। 1 তারিখে এই যে নিবন্ধনের সীমা সেটি বাড়বে কিনা এসব ইত্যাদি বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। সেটি 1 তারিখে পরিষ্কার হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে এখন বহুগুণ হারে নিবন্ধন বাড়ছে। এই মাসে আমরা আশা করছি যে রেটে যাচ্ছে তাতে করে লাখের কাছে চলে যাবে। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নিবন্ধন কিংবা নতুন ভ্যাট আইন সম্পর্কে জানে না অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। দোকান ও মার্কেট মালিকরা বলছেন, এ ব্যাপারে এনবিআর থেকে কোনো নোটিশ পাননি তারা।
আইনটা যে কি সেটা এখন আমাদের বলা হয়নি, আমরা এখনো বুঝতেছি না, বললে তখন আমরা করবো। 36 লাখের উপরে যে ব্যাট দিতে হয় সেটা আমি কিছুই জানি না, এই জন্য বলতে পারবো না। আমি ব্যাট অফিস থেকে আমাদের কোনো ফোনও করে নাই এবং আমাদের কোনো চিঠিও দেওয়া হয় নাই। নতুন করে নিবন্ধন করতে হলে আমাদের তো আগে ট্রেন আপ করতে হবে। যারা ক্যাশে থাকে বা যারা ব্যবসা পরিচালনা করে, দোকান মালিক তো আর থাকে না। এফবিসিসিআই সভাপতির মতে নিবন্ধনের ব্যাপারে এনবিআর এর মাঠ পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়। ট্রেনিং অ্যাওয়ারনেস যেগুলো দেখছি, যতটা না আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাতে, ততটা কিন্তু ফিল্ড লেভেলে যে উন্নয়নটা হওয়া দরকার সেটাকে মানে গ্রহণ করার জন্য যে মাঠটাকে প্রস্তুত করা, সেই ক্ষেত্রে আরো কাজ করতে হবে। তবে ভ্যাট অনলাইনের কর্মকর্তারা বলছেন নিবন্ধনে উৎসাহিত করতে পরামর্শক দল গঠন করা হয়েছে। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফোর্স নিবন্ধন দেওয়া হবে। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন প্রশাসনের সংশোধিত নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সান ফ্রান্সিসকোর আপিল বিভাগ। চলতি মাসের শুরুতে ওই নিষেধাজ্ঞার উপর হাওয়াই ও ভার্জিনিয়ার আদালতের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল করেন মার্কিন প্রশাসন। আপিল শুনানি শেষে সোমবার আদালত স্থগিতাদেশ বহাল রাখেন। এর আগে ট্রাম্প প্রশাসন ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 90 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রেও 120 দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। নিরাপত্তা অজুহাতে এই নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদন জানায় মার্কিন প্রশাসন। তবে আদালত জানায় একজনের পছন্দে বা প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছে অনুযায়ী অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরতেও ব্যর্থ হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে রাঙ্গামাটিতে 8, বান্দরবানে 6 ও চন্দনাইশে 4 জনের মৃত্যু। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে অনেক যাত্রী নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়াবাতি ও মার্কা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। ঈদে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো রেলের আগাম টিকিট দেয়া হচ্ছে আজ। রাত থেকে কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানির শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা। ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।